যারা একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মিথ্যা গালগল্প ছড়াতে ব্যস্ত ছিল, তারাই এখন যেন দিন রাত বন্দনা করছে তার। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার বাস্তবতা। গত বছরের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপরে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন একটি অডিও রেকর্ডিং এর সত্যতা নিশ্চিত করেছে বিবিসিআই। সব পুলিশে অ্যারেস্ট করতে বলছিল, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকাটা পাবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লেখেন ব্যবহার করবেন, যেখানে মানুষ দেখুন করবে। বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি? আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা, তার মান সম্মান জ্ঞান আছে? $29 million to strengthen the political landscape in Bangladesh. ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে গত কয়েকদিনের মরিয়া দৌড়ঝাঁপ যেন এক মুহূর্তেই থেমে গেল। এই যে নতুন ট্যারিফ বাংলাদেশের উপরে থাকলো, বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা মারাত্মক বিপর্যয় তৈরি করার সম্ভাবনা তৈরি করেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, হঠাৎ 360 ডিগ্রি ইউটার্ন ভারতীয় মিডিয়ার। এবার ডক্টর ইউনূসের প্রশংসায় পঞ্চমুখ ভারত। অন্যদিকে গুলির নির্দেশ দেওয়া শেখ হাসিনার আরও একটি অডিও রেকর্ড ফাঁস করল বিবিসি। কি রয়েছে সেই অডিওতে জানতে পারবেন এই ভিডিওতে। অপরদিকে মার্কিন শুল্কের কারণে বিপর্যয়ের মুখে বাংলাদেশের অর্থনীতি। বিনিময়ে মার্কিন অস্ত্র কেনাই কি এর একমাত্র সমাধান? কি করবেন এবার ডক্টর মোহাম্মদ ইউনূস জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব। একটা কথা প্রচলিত আছে, কোনো এক বিশেষ প্রাণীর লেজ কখনোই সোজা হয় না। কিন্তু ভারতীয় মিডিয়ার চরিত্র দেখে মনে হচ্ছে সেই পুরনো প্রবাদও এখন প্রশ্নের মুখে। যারা একসময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মিথ্যা গালগল্প ছড়াতে ব্যস্ত ছিল, তারাই এখন যেন দিন রাত বন্দনা করছে তার। বিষয়টা অবিশ্বাস্য মনে হলেও এটাই এখনকার বাস্তবতা। ভারতীয় চ্যানেলগুলোর হেডলাইন, ইউনূস ব্রিংস $1 billion ইনভেস্টমেন্ট টু বাংলাদেশ, এন্ড অফ হাসিনা এরা। একসময়ের গদি মিডিয়া তকমা পাওয়া চ্যানেলগুলো যারা শেখ হাসিনার প্রশংসায় মঞ্চ গরম করত, আজ তারা ডক্টর ইউনূসের সময়কার বাংলাদেশে আসা 9,247 কোটি টাকার বিদেশি বিনিয়োগের কথা বলছে চায়না থেকে 100টিরও বেশি সংস্থার আগ্রহের কথা। ভারতীয় ইটিভি তাদের প্রতিবেদনে বলছে এই বিনিয়োগ এসেছে সরাসরি ডক্টর ইউনূসের নেতৃত্ব ও কূটনৈতিক দক্ষতার ফলেই। শুধু অর্থনীতি নয়, এবার তো রাজনৈতিক প্রেক্ষাপটেও পাল্টে গেছে সুর। সেই G24 যারা একসময় আওয়ামী লীগের মুখপাত্রের মতো আচরণ করত, এখন তারা প্রচার করছে এক আওয়ামী লীগ নেতার ভিডিও, যেখানে ডক্টর ইউনূসকে প্রকাশ্যে হত্যার হুমকি দিতে দেখা গেছে। আর সেই ঘটনাকে তারা বলছে সন্ত্রাসী মনোভাবের প্রকাশ। রিপাবলিক বাংলা, যে চ্যানেলটিকে কখনো ধরা হতো প্রপাগান্ডার কারখানা হিসেবে, সেখানেও আজকাল নিয়মিত দেখা যাচ্ছে ডক্টর ইউনূসের সাফল্যের প্রশংসা। একদিকে হাসিনার পতনের পর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার জোয়ার, অন্যদিকে অন্তর্বর্তী সরকারের হাল ধরা এক নোবেল বিজয়ীর দূরদর্শিতা। এই দুইয়ের সম্মিলনে দাদা বাবুরা এবার যেন নতুন সুরে গান গাইছে। বিশ্লেষকরা বলছেন এটা নিছকই নৈতিক বোধের জাগরণ নয়, বরং রাজনৈতিক বাস্তবতা, টিআরপি বাঁচানো আর জনমতকে বোঝার কৌশল। শেখ হাসিনার দল এখন নিষিদ্ধ, তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা, আর প্রায় 250টিরও বেশি হত্যা মামলার দায় তার ঘাড়ে। এমন একজনের পক্ষ নিয়ে ভারতীয় মিডিয়াগুলো নিজেরাই বিপাকে পড়ছিল, বিশ্বাসযোগ্যতা হারিয়ে টিআরপি কমছিল। আর সেই জায়গা থেকেই তাদের মধ্যে এসেছে এই নাটকীয় মোড়। কিছু ভারতীয় দর্শক টুইটে মজা করে লিখছেন, গ্ল্যাড মিডিয়া ইজ ফাইনালি ওয়েকিং আপ টু দ্য ট্রুথ। কিন্তু সবই কি এত সহজ? ডক্টর ইউনূস তো বরাবরই ছিলেন আন্তর্জাতিক মহলের একজন গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, নোবেল বিজয়ী, গ্লোবাল থিঙ্কার, যাকে পশ্চিমা দুনিয়াও সমীহ করে চলে। তাহলে কেন এই দীর্ঘদিন প্রপাগান্ডার শিকার হতে হয়েছিল তাকে? কেন এখন এসে সুর পাল্টাচ্ছে মিডিয়ার? সমালোচকরা বলছেন এটা নতুন ষড়যন্ত্রের অংশ হতে পারে। ভারতীয় মিডিয়াগুলো জানে এখন অন্তর্বর্তী সরকার শক্ত অবস্থানে, তাই ভবিষ্যতের ফল খাওয়ার আশায় আগেভাগেই বীজ বপন করছে তারা। ঠিক যেমন বৃষ্টির আগেই কাকেরা ছায়া খোঁজে, তেমনি ভারতীয় মিডিয়াগুলো আজকাল ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। বদল হয়েছে দৃশ্যপটের, বদল হয়েছে চরিত্রের, কিন্তু এই নাটকের শেষ পরিণতি কি? ভারতীয় মিডিয়ার এই প্রশংসা কি সত্যের স্বীকৃতি,
নাকি আবারও এক নতুন ষড়যন্ত্রের সূচনা? উত্তর আপাতত নেই, কিন্তু আপাতত দাদাবাবুরা ঘুরে গেছে পুরো 360 ডিগ্রি, এটা বলাই যায়। জুলাই আন্দোলনে মারণাস্ত্রের ব্যবহার ও নির্বিচারে গুলির নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা। মার্চে এমন একটি অডিও প্রকাশ পায়। এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাকে এমন নির্দেশনা দেওয়ার অডিও ক্লিপের সত্যতা পেল বিবিসি আই। সবগুলিকে আরেস্ট করতে বলছি রাখতে, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা পারবো দেখে ফেলবে। আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা নেবেন, ব্যবহার করবে, যেখানে পারে সেটা গুলি করবে। বেআইনি আদালতে আমাকে শাস্তি দেয় কি আমি আদালতের অবমাননা করেছি? আরে আদালত কই যে অবমাননা? অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাদের আবার অবমাননা? তার মান সম্মান জ্ঞান আছে? আত্মসম্মান বোধ আছে? কিছুই নাই। চরম ব্যাহের মতো ক্ষমতা বসে আছে, লজ্জা সরম নাই। এটা হলো বাস্তবতা। আর একটার পর একটা মামলা দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, মামলায় হাজিরা দিতে আমাকে নোটিশ দিতে আমি আসবো, নিশ্চয়ই আমি আসবো, মামলা আমি মোকাবেলা করব। দেখি কত ধানে কত চাল, সেটা আমি দেখে নেব। আজকে যারা অর্বাচীনের দল বলে আওয়ামী লীগ রাখবেন, আওয়ামী লীগ শেষ করবে, তা আওয়ামী লীগ শেষ করলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। বারবার তো আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, আল্লাহ যে যাই হোক আমাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং সেই অধিকার প্রতিষ্ঠা করেছি। আর এই বাংলাদেশকে, যেখানে একটা নির্বাচিত সরকার আমি পূর্ণ করতে পেরেছিলাম এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, বাংলাদেশের ইতিহাসে একবারই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়। আমরা মানুষ হত্যা করে ক্ষমতা আসে নাই। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে জনগণের ভোটে এসেছে। আজকে দেখলাম আমার বিরুদ্ধে কি শাস্তি দিয়েছে 6 মাসের জেল। কেন? আমি আদালত অবমাননা করেছি। আদালতটা কোথায়? আমাদের সেটাই প্রশ্ন। যে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য 1973 সালে পার্লামেন্টে ওই আইসিটি আইন পাশ হয়, যুদ্ধ অপরাধীদের বিচারও শুরু হয়। জিয়াউর রহমান এসে এই বিচার বন্ধ করে দিয়ে কারাগার থেকে সবাইকে মুক্ত করে। গোলাম আজম পাকিস্তানি পাসপোর্ট ছিল, কোনোদিন বাংলাদেশের পাসপোর্ট নেয়নি। ওই পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাসপোর্ট নিয়ে ফেরত এসেছিল। আর মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যে কয়জন সাজাপ্রাপ্ত, এরা তখন যুবক ছিল। নারী নির্যাতন থেকে শুরু করে মেয়েদের ধরে ধরে পাকিস্তানের ক্যাম্পে দেওয়া, আমাদের সমস্ত বুদ্ধিজীবীদের হত্যা করা, সব কিছুর সাথে এরা জড়িত ছিল, সব কিছুর সাথে জড়িত ছিল। না পরে না বয়স টয়স বেড়েছে, সুন্দর দাড়িটাড়ি হয়েছে এবং নুরানি চেহারা হয়েছে, কিন্তু এই চেহারা তখন ছিল না। এখনকার ছেলেপেলেরা জানবে, তাদের তো জন্ম হয়নি, জানবে কোত্থেকে? তখন এরা তো রীতিমতো জঙ্গি। পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যে গ্রামের পর গ্রাম তাদেরকে পথ দেখে নিয়ে গেছে, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে। 3 কোটি ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল। এমনও গ্রাম আছে যেখানে শুধু বিধবাই ছিল, কোনো পুরুষ ছিল না। যে সমস্ত নারীদেরকে ক্যাম্পে রেখে দিনের পর দিন পাশবিক অত্যাচার করে, অনেকে সুইসাইড করেছিল বলে তাদের কাপড়টা পর্যন্ত পরতে দিত না। তাদেরকে যখন উদ্ধার করা হয়, কি দুর্বিষহ অবস্থা তাদের। কেউ প্রেগনেন্ট, কেউ ক্ষতবিক্ষত শরীর, অর্ধ উলঙ্গ। ভারতের এক শিখ সৈন্য এদেরকে উদ্ধার করেছে। সব উদ্ধার করার সময় গিয়েছিল আমাদের মিত্রবাহিনী হিসেবে। তাদের মাথায় যে পাগড়িটা থাকে, ওই পাগড়িটা খুলে দিয়ে সেই, আর ওই আইসিটিতে আমাদের বিচার করে যে আমি নাকি কি কোর্ট অবমাননা করেছে। কী অবমাননা করেছে আমার বিরুদ্ধে? ওই সময় যে সময় আমি কথাটা বলেছি তখন আমার বিরুদ্ধে 227টা মামলা, সব নাকি মার্ডার কেস। তো যে ভালোই তো, আমি কোনো মার্ডার করি নাই, মার্ডার তো ওরা করেছে। আজকে তো তার প্রমাণ হলো যে আমাদের ইউনূস সাহেবের এক উপদেষ্টার কাছে ম্যাগাজিন পাওয়া গেল। অস্ত্র না থাকলে ম্যাগাজিন থাকে কিভাবে? এই তো তাদের নীতি আদর্শ। আর এই আদর্শ নিয়ে এই যে ছেলেমেয়েদেরকে বিভ্রান্ত করেছে। আজকে ছাত্রছাত্রীরা উপলব্ধি করতে পেরেছে যে হ্যাঁ, তাদেরকে কীভাবে বিভ্রান্ত করেছে এরা। যখনই এই কোটা আন্দোলন, যে কোটা তো নাই, কোটা তো 2018 সালে যখন তারা আন্দোলন করে তখনই তো আমি বাতিল করে দিয়েছিলাম। কোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ে আবার পুনর্বাসন হওয়ার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেটা স্থগিত করা হয়েছে। তারপর আন্দোলন কিসের? আর এই যে তারা বসলো আন্দোলন করতে, 14 জুলাই পর্যন্ত তো তাদেরকে একটা টোকাও পড়েনি। যখন মেট্রো রেলে আগুন, এক্সপ্রেসওয়েতে আগুন, পুলিশকে মারা, আওয়ামী লীগ নেতাকর্মীকে মেরে ঝুলিয়ে রাখা, এই গাজীপুরের জুয়েলকে মেরে ঝুলিয়ে রেখেছিল না? ঝুলিয়ে রেখে তাকে হত্যা করেছে না? আবার ঝিনাইদা শহর আওয়ামী লীগের সেক্রেটারি থেকে শুরু করে কত অগণিত লোককে তারা হত্যা করেছে।
একটার পর একটা থানায়, ঢাকা শহরে কয়টা থানা আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশকে পুড়িয়ে মেরেছে, লাঠি দিয়ে পিটে পিটে মেরেছে, র্যাবের অফিসারদের মেরেছে পিটিয়ে। এমনকি গণভবনে আমার যে পাইলট, মোটরসাইকেলে যে পাইলট যেত, তাকে পর্যন্ত হত্যা করে ফেলে রেখেছে। আর এদেরকে আবার ইনডেমনিটি দেওয়া হয়েছে। হত্যাকাণ্ড তারা করে, মামলা সব আমাদের বিরুদ্ধে, মিথ্যা মামলা, আর সব মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে। আর যারা এই হত্যাকাণ্ড করলো, যারা আপনাও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। দায় মুক্তি দিয়ে একটা কাজ ভালো করেছে, এরা যে অপরাধী, এটা তো এভিডেন্স। অপরাধী না হলে দায় মুক্তি দেবে কেন? বিনা অপরাধী তো দায় মুক্তি দেয় না। বঙ্গবন্ধু শেখ মুজিবকে যারা হত্যা করেছিল পুরো পরিবারকে, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। আর এই 2024 সালে 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড এবং যত জ্বালাপড়াও, তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে। এবং এটা ডক্টর ইউনূস দিয়েছে। এবং সব কিছু পিছনে তো ডক্টর ইউনূস, আজকের থেকে না, সে 2001 সাল থেকে তার ক্ষমতার লোভ, 2007 সালে ক্ষমতার লোভ বাড়লো, দল করতে এসে ব্যর্থ হলো। আর আমাদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে 227টা মামলা যখন দিয়েছে, আমি বলছি আমি তো খুন করি নাই, তো এখন 227 জনের তালিকা করে রাখো, আমার খুন করার একটা লাইসেন্স পেলাম। এটা নাকি আদালত অবমাননা। তখন আদালতে কি মামলা গেছে? কেস কি শুরু হয়েছে? শুরু তো হয়নি। আর এই আইসিটি আজকে যে আদালত বসিয়েছে, আইসিটির মূল যে আইন, সেই আইন এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করেছে। সংশোধন করবার অধিকার তাদের কে দিয়েছে? আমার প্রশ্ন সেটা। আজকে ওই চিফ প্রসিকিউটর এবং যারা এই উপদেষ্টা আছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে ইউনূসকে আমি জিজ্ঞাসা করি, তাদের জবাবদিহি করতে হবে। তাদের কি লিগ্যাল রাইট আছে? জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা এসেছে? সংবিধান মোতাবেক ক্ষমতা এসেছে? না, ক্ষমতা এসেছে জঙ্গিদের দ্বারা। জঙ্গিদেরকে মুক্তি দিয়ে জঙ্গিদের দ্বারা ক্ষমতা দখল করেছে। এই যে নতুন ট্যারিফ বাংলাদেশের উপরে থাকলো, বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা মারাত্মক বিপর্যয় তৈরি করার সম্ভাবনা তৈরি করেছে। প্রথম বাংলাদেশের উপরে 37% ট্যারিফ ঘোষণা করা হয়েছিল 3 মাস আগে, এবং এর সাথে আগে আমাদের গড় যে ট্যারিফ 15% ছিল, এটা যোগ করলে 52% টোটাল ট্যারিফ ছিল। এখন সেটা 35% করা হয়েছে। তার মানে ওভারঅল 50% ট্যারিফ বাংলাদেশের পণ্যের উপরে আছে। মানে আমরা বুঝতে পারি যে এটা কত বড় বিপর্যয় তৈরি করতে পারে আমাদের পোশাক রপ্তানির ক্ষেত্রে। এবং এটা শুধু আমেরিকাতে না, ইউরোপের পোশাক রপ্তানি তো এটা ডিজাস্টার তৈরি করতে পারে। কীভাবে, আমি সেই প্রসঙ্গে পরে আসছি। 3 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশের পক্ষে এই জায়গা থেকে ট্রাম্পের সাথে একটা ডিল করা খুবই কঠিন হবে, খুবই কঠিন হবে। আমি দেখছি বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ সরকারের ব্যর্থতা বা নেগোসিয়েশনের ব্যর্থতা হিসাবে দেখানোর চেষ্টা করছেন, এবং প্রধান কারণ হিসেবে সেটা বলছেন। আমি বলছি না সরকার নেগোসিয়েশনের ক্ষেত্রে খুবই এফিশিয়েন্টলি কাজ করেছে, কিন্তু আমি না 3 মাস আগের এই ভিডিওটা আপনারা চাইলে দেখতে পারেন। সেখানে কয়েকটা কথা বলেছেন, ছোট্ট একটা কথা একটু বলি, কিন্তু বিস্তারিতটা জানার জন্য ভিডিওটা দেখলে আপনাদের কাজে লাগবে। আমি বাংলাদেশের এই ট্রেড ডেফিসিট কমানোর আসলে খুব বেশি পথ দেখছিলাম না। আমরা অনেক বেশি পরিমাণ রপ্তানি করি আমেরিকাতে বাংলাদেশের আমদানির তুলনায়। মানে আমরা আমেরিকার হিসাবে অনেক বেশি রপ্তানি না, কিন্তু আমাদের আমদানির তুলনায় অনেক বেশি রপ্তানি করি। এখন এই ট্রেড ডেফিসিট কমানোর জন্য আমরা যেটা করতে পারতাম, আমরা আমেরিকা থেকে প্রচুর আমদানি করি, এমন জিনিসপত্রের ট্যারিফ অনেক কমিয়ে দিতে পারতাম, সো দ্যাট আমেরিকা থেকে প্রচুর আমদানি হবে ওই বস্তুগুলোর। কিন্তু তখনই আমার প্রেডিকশন ছিল, আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না কীভাবে আমরা আসলে বাড়াবো। মানে 4টা পণ্য মূলত আমদানি করি, আরগুলো ছোটোখাটো জিনিস। সবচেয়ে বেশি আমরা আমদানি করি পুরনো লোহার স্ক্র্যাপ, এটা 4% ট্যারিফ ছিল। দ্বিতীয় আমরা আমদানি করি এলএনজি গ্যাস, এটা 4% ট্যারিফ ছিল, 5% ছিল। আর দুটো প্রচুর আমদানি করি সয়াবিন এবং তুলা, আমাদের গার্মেন্টের যে, এগুলো ট্যাক্স ফ্রি ছিল, কোনো ট্যারিফ ছিল না। তার মানে আমরা দুটো প্রচুর আমদানি করা পণ্যে 4% আর 5% ট্যারিফ যদি তুলে দেই, খুব সিগনিফিক্যান্টলি এগুলো আমদানি বাড়বে। উত্তর হচ্ছে না। একটা টক শোতে কয়েকজন অর্থনীতিবিদ সহ একটা শোতে ছিলাম, ওই ঘটনার সময় 2জন অর্থনীতিবিদ ছিলেন। মানে আমার আর্গুমেন্ট ওয়াজ ভেরি সিম্পল। 0% ট্যারিফে আমরা কটন, আমি যদি কটনের উদাহরণ দিই, আমরা কটন আমেরিকা থেকে যদ্দূর আনা তদ্দূর তো আনছি। আমরা তো একমাত্র সোর্সিং আমেরিকা করছি না, আমরা চায়না থেকে আনছি, ইন্ডিয়া থেকে আনছি, আফ্রিকার দেশ থেকে আনছি। তার মানে আমাদের ব্যবসায়ীরা 0% ট্যারিফের পরও আমেরিকা থেকে আমদানি করাটাকে যথেষ্ট যৌক্তিক বা প্রফিটেবল মনে করেন না। করলে তারা করতেন, এমনিই করতেন। তো তাহলে সমাধান কীভাবে হবে? আমরা কীভাবে এই 4টা পণ্য বাড়াবো? 4% আর 5% ট্যারিফ যদি তুলে দেই, আমেরিকা থেকে রাতারাতি অনেক এলএনজি ইম্পোর্ট করা হয়ে যাবে, অনেক লোহার স্ক্র্যাপ ইম্পোর্ট করা হয়ে যাবে। আমার তো মনে হয় না, সে হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকার কোনো কারণ নেই। তো তাহলে আসলে বাংলাদেশ কী করতে পারতো? এটা একটা খুবই জটিল সিচুয়েশন আমার কাছে মনে হয়েছে। আমি আসবো বাংলাদেশের এখন আসলে কী করার আছে আদতে। এখন খেয়াল করি বিপদ কী হতে যাচ্ছে।
আমাদের পরে 35 আর 15 মোট, কেউ কেউ আবার দেখছি এই 15কে বাদ দিয়ে কথা বলছেন। আমি একটা রিপোর্ট প্রথম আলোতে দেখলাম, সেখানে এটাকে যোগ করে 50%ই বলা হচ্ছে। আচ্ছা, আমরা যদি 35টা ধরি, ভিয়েতনামের এটা 20%। আমরা ভিয়েতনাম কেন বলছি? কারণ আমাদের গার্মেন্টের প্রধান কম্পিটিটর ভিয়েতনাম। ভিয়েতনামের আগে 6% ছিল, যদি 6% যদি ধরি তাহলে 26%, আর আমাদের 50%, আমাদের অর্ধেক ট্যারিফ ভিয়েতনামে। বিভৎস ব্যাপার। ভারতের ট্যারিফ এখনও ফাইনালি ঘোষিত হয়নি, কিন্তু ভারতের খুবই সাকসেসফুল আলোচনা হচ্ছে। তার মানে ভারতও বেশ লো রেটের একটা ট্যারিফ পাবে, এতেও কোনো সন্দেহ নেই। তার মানে আমাদের কম্পিটিটর দেশগুলো, আরেকটা কম্বোডিয়া আছে 36%, আমাদের যদি 50 হয় 36, ওখানেও তারা বেশ ভালো জায়গায় আছে। তাহলে আমরা খেয়াল করছি আমরা আসলে আমেরিকায় যারা রপ্তানি করছিলাম, আমাদের আমেরিকার রপ্তানি ডিজাস্টার হয়ে যাবে। এবং এই ডিজাস্টারের ইন্টারনাল, খালি এটা মানে আমরা প্রচুর রপ্তানিতে আমাদের টাকা কমে যাবে তা না। আমাদের যেসব ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন আমেরিকা বেসড, যারা আমেরিকাতে বায়ারদেরকেই অনেক বেশি তার পণ্য সাপ্লাই করেছেন, এখানে একটু বলে রাখি, আমরা অনেকে জানি নিশ্চয়ই, একক ইম্পোর্টার হিসাবে আমেরিকাই বাংলাদেশের গার্মেন্টের প্রধান ইম্পোর্টার, একক দেশ হিসাবে। আমরা ইউকে ইউনিট হিসাবে, একটা ইউনিট হিসাবে ধরলে ইউ বড়, কিন্তু দেশ হিসাবে যদি ধরি আমেরিকা সবচেয়ে বড়। ফলে সেই গার্মেন্ট পণ্য উৎপাদনকারী যারা আছেন তারা সেফ দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা হবে, এবং সেটার সাথে ব্যাংক ট্যাঙ্ক সহ অনেক কিছু জড়িত, মানুষের কর্মহীন হওয়া, মানে এটা ইকোনমিক ইম্প্যাক্ট ইজ হিউজ। এদিকে কাঠগড়ায় অঝরে কাঁদলেন জুনায়েদ পলক। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে রাজধানীর যাত্রাবাড়ি থানার 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। এদিন সকাল 10টায় আদালতের হাজতখানা থেকে পলককে এজলাসে তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি। এ সময় তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এই বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, জুনায়েদ আহমেদ পলককে আজ যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান যে তার এলাকার কিছু লোক মারা গিয়েছে। এজন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।